নমস্কার, লাইফ অ্যান্ড লিভিং এর ট্যালেন্ট আনপ্লাগডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার সঙ্গে গেস্ট আছেন আমার স্টুডিওতে শ্রী সোমনাথ সেন এবং রাজেশ্বর। দুজনকে পেয়ে কিন্তু আমি খুব অভিভূত। আজকে আমার ভীষণ ভালো লাগছে, ওনারা এসছেন আমার স্টুডিওতে। ফিল্ম রিলেটেড অনেক কথা হবে আজকে। আমাদের সিনেমা জগৎ, আমাদের টিভি সিরিয়াল, আজকাল যত রকম ডিজিটাল মিডিয়াতে সিরিজ বা অন্যান্য আরও মিডিয়াতে দেখতে পাচ্ছি, এখানে অনেক বাচ্চারা আজকাল কিন্তু অ্যাক্টিং করছে। অনেক বাচ্চারা গেছে পড়াশুনো করে, তারা এটার মধ্যে যেতে চায় এবং খুব ইন্টারেস্ট পাচ্ছে এবং খুব সুন্দর তৈরিও হচ্ছে। দারুণ দারুণ ডাইরেকশন, দারুণ দারুণ প্রোডাকশন, দারুণ, সবটাই খুব সুন্দর। চলে যাচ্ছি রাজেশ্বরের কাছে। রাজেশ্বর, তুমি পড়াশোনার পরে তোমার কাছে কিরকম মনে হলো যে সিনেমাটা করব বা সিনেমার জগতে যাব বা সিরিয়ালে যাব? ফার্স্টলি থ্যাংক ইউ সো মাচ কি আমরা এখানে আসতে পেরেছি, থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস। অনেক কিছুই হতে চাইছিলাম, মানে ছোটবেলা থেকে। আগে লয়ার হতে চাইছিলাম, তারপর হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, তারপর নানা রকমের জিনিস। when I was 16 আর তখন there were a lot of films যেটা আমাকে ইন্সপায়ার করলো, যেমন রং দে বাসন্তী, স্বদেশ, a lot of good Bollywood films. So that's what I would like to say. তো এটা আমার জন্য, মানে ওখান থেকে আমার পথটা শুরু হয় ফ্রম দ্য এজ অফ 16। তো আমি 16 বছরের বয়সে আমি আমার প্রথম ফিল্ম বানাই উইদাউট এনি এক্সপিরিয়েন্স, কোনো ট্রেনিং, কিচ্ছু না নিয়ে। নিজেই আমাদের পাড়ায় 9খানা দুর্গাপুজোকে আমি কভার করলাম অ্যাজ এ ডকুমেন্টারি। 40 মিনিটের ডকুমেন্টারি বানালাম। তো যেটা আজকাল বাচ্চাদের 5 মিনিট লাগে, বা যে কারোরই 2 মিনিটও লাগে হয়তো একটা ফিল্ম বানাতে, সেটা আমার গোটা 1 বছর লেগেছিল। সো ওটা থেকে আমি অনেক কিছু শিখলাম, এডিটিংয়ের ব্যাপারে, ডিরেকশনের ব্যাপারে। কারণ আমি একাই ছিলাম পুরো টিমে, সত্যিকারে বলতে গেলে অন্য কেউ জানতো না। সো একটা হ্যান্ডিক্যাম নিয়ে পুরো পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন দুর্গাপুজোর সময়, আর সেটাই আই থিঙ্ক আমার হাতে খড়ি এই জগতে। সো ওখান থেকে আমার কনফিডেন্সটা নিজেই তখন বেরোলো, আর আমি তখন বুঝতে পারলাম কি আমি এটাই করতে চাই। আর ওখান থেকে তারপর আমি বম্বে যাই, ভিজিটিং উডস ইন্টারন্যাশনাল, যেটা সুভাষ ঘাই ফিল্ম স্কুল। ওখানে আমি 2 বছর এডিটিংয়ে কোর্স করলাম, ফিল্ম এডিটিং। অ্যাজ অ্যান অ্যাক্টর অলসো টুডে আই থিঙ্ক ওটা আমার জন্য অনেক কাজ দিয়েছে, কারণ অ্যাজ অ্যান অ্যাক্টর আই এম এবল টু আন্ডারস্ট্যান্ড টাইমিং, সাসপেন্স, অল দিস থিংস, যেটা এডিটিংয়ের খুব বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্টস। সো হয়তো অনেক অ্যাক্টার্স এটা জানে না, বাট ইফ ইউ লার্ন এডিটিং অর এনি আদার টেকনিক্যাল sort of field behind the camera, অনেক কাজে দেয় অ্যাজ অ্যান অ্যাক্টর, বিকজ দেন ইউ নো কি হাউ দ্য ফাইনাল প্রোডাক্ট উইল লুক লাইক অন দ্য ফ্রেম। সো দ্যাটস গ্রেট, খুব ভালো লাগছে শুনতে। সোমনাথ, আমেরিকাতে এত একটা দীর্ঘদিন থাকা, তারপরে বম্বেতে থাকা, বম্বেতে অনেকগুলো নামি ইনস্টিটিউটের সাথে আপনি যুক্ত। তো আপনার কাছ থেকে আমরা আজকে এখন শুনবো। আনলাইক রাজেশ্বর, যে শুরু থেকেই জানতো যে ও ফিল্মে নামতে চায়, আমার এরকম কোনো আইডিয়া ছিল না। ইনফ্যাক্ট আই ডিডন্ট নো হোয়াট আই ওয়ান্টেড টু ডু। তো my bachelor's is actually in mechanical engineering. I never worked a day as a mechanical engineer. আমার দিদি ফিল্ম বানায়, তো বাড়িতে বসেছিলাম, বলে বাপের হোটেলে কতদিন খাবি, চল আমার সাথে কাজ কর, আইল গিভ ইউ সাম মানি। তবে যেটা দেখলাম আমি, যে আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবারে যেটা হয়, মা বাবা জোর করে পেন্টিং শেখালো, গান শিখলাম, তবলা শিখলাম, তারপর আঁকতে শিখলাম, লিখতে শিখলাম, and none of these, they were considered hobbies. But with shop mile, I realized that I was getting ready to be a filmmaker. Then I did a master's in Los Angeles in filmmaking. তারপর আমি 4টে ফিচার ফিল্ম বানিয়েছি, hundreds of hours of television, রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া নিয়ে টিভি সিরিয়াল করেছি, পড়াচ্ছিও সাথে সাথে, বাট আই এম এসেনশিয়ালি এ ফিল্ম মেকার। আর সেই সূত্রেই রাজেশ্বরের সাথে আলাপ হলো। সুভাষ ঘাইয়ের ফিল্ম ইনস্টিটিউট, ভিজিটিং উডস, বম্বেতে, বিরাট ইনস্টিটিউট, খুব নাম করা। আমরা তো শুরু করেছি, ওটা ফাউন্ডিং মেম্বার। তো আমরা দেখেছি যখন 100টা বাচ্চা ছিল, এখন 1200টা বাচ্চা, আর এখন মানে গেটিং অ্যাডমিশন ইজ ভেরি ডিফিকাল্ট। সো দ্যাট ইজ বেসিক্যালি মাই স্টোরি। সুভাষ ঘাইজির তো সিনেমাগুলো তো সবসময় হিটস উনি দিয়েই গেছেন বলিউডকে একটার পর একটা। তো খুব ভালো লাগছে। তো সোমনাথা, একটা জিনিস আরও জানবো, যে দিল্লিতে, বম্বে থেকে এখন কি পুরোপুরি দিল্লিতে এসে গেছেন? হ্যাঁ, আমি যেটা আপনি বললেন যে আমি এলএতে ছিলাম, লস অ্যাঞ্জেলেসে, হলিউডে থাকতাম, ওয়েস্ট হলিউড বলে একটা শহর আছে, 20 বছর মতন ছিলাম। আই ইউজ টু ওয়ার্ক ইন হলিউড। তখন ইন্ডিয়াতেও ফিল্ম, ইনফ্যাক্ট মাই ফার্স্ট ফিচার কল লীলা ওয়াজ শট এন্টায়ারলি ইন হলিউড ইন লস অ্যাঞ্জেলেস। তারপরে বম্বে এলাম, বম্বেতে ছিলাম 12 বছর, 13 বছর। এখন দিল্লিতে আছি। আমি আই হ্যাভ শিফটেড হিয়ার, বাট আই এম স্টিল ইন টাচ উইথ সিনেমা, উইথ ফিল্মস। তো এখন আমরা তো
কাজ করছি কটা, সেটা সম্বন্ধে আমরা কথা বলবো। আমি সত্যিই খুব ধন্য যে আজকে আপনাকে আমি পেয়েছি এই চ্যানেলে এবং সুযোগ পাচ্ছি আপনার সাথে একটু কথা বলার। আর রাজেশ্বর, তুমি তো চিত্তরঞ্জন পার্কের ছেলে, সেন্ট কলম্বাস থেকে পাস করেছো দিল্লিতে। তুমি দিল্লি, যেহেতু শোটা দিল্লি এনসিআর, সবাই তোমার তো অনেক এখানে ফ্যান্স এবং অনেক বন্ধু বান্ধব ছোটবেলাকার। তুমি এখানে ছোট বাই বার্থ। তুমি যেরকম ধরনের চুজ করছো ফিল্ম করবে, সেটা কিরকম? যেটা আসবে আমার কাছে, অ্যাজ লং অ্যাজ ইটস মিনিংফুল, আর আমার জীবনে যদি কোনো ভ্যালিউ আসে। আমাদের প্রফেশনে কি হয় এটা বলা খুব মুশকিল হয়, কি করা উচিত কি না করা উচিত। মানে একটা পথে নিজেকে জাস্ট বেঁধে রাখা ইজ নট আ ভেরি গুড আইডিয়া, উইচ আই অলসো অ্যাডভাইজ আ লট অফ অ্যাক্টার্স নেভার টু ডু দ্যাট, বিকজ কাজ এমনি হচ্ছে যেখানে মানে সোল ফিলস হ্যাপি কি আমি এই কাজটা করলাম, রাইট? বিকজ সব কিছুতে আবার অফকোর্স মানি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, but I would also say that of course the money has to be good, but at the same time the soul has to be happy. কারণ if the money, no matter how good it is, if your soul is not happy কি তুমি এই কাজটা করছো, তাহলে পারফরমেন্সটা কখনো বেরোতে পারে না। সো প্রত্যেক কাজের প্রতি একটা আত্মা, মানে আত্মার একটা মানে আনন্দ থাকা উচিত টুয়ার্ডস দ্যাট থিং। এবার আমার ক্ষেত্রে তো বলতে চাই কি হ্যাঁ, অনেক মানে কয়টার প্রজেক্ট এখন লাইনড আপ আছে, তো মানে আশা করি খুব শিগগিরই বেরোবে বিভিন্ন ভাষায়। সো আমি এটাও বলি কি আমি কখনো নিজেকে কোনো একটা মানে কোনো একটা ভাষায় জাস্ট বেঁধে রাখি না। আমি অথচ মানে এত বেশি ভাষাও মানে জানি না, বাট 3টে ভাষার জন্য আমার মেন, ইংরেজি, হিন্দি, বাংলা। আমি এটাতে অনেক কাজ করেছি আর আমি এটাতে আরও কাজ করতে চাই। সো আমি যখন আমাকে এটাও জিজ্ঞেস করা হয় কি বাংলায় কবে করছেন এভরিথিং, সো আমি বলি কি বিষয়টা এটা নয় কি বাংলায় করছি বা হিন্দিতে করছি বা ইংরেজিতে করছি, মেন জিনিসটা কি গল্পটা কেমন। সো গল্প পছন্দ হলে ডেফিনেটলি আই উইল ডু ইট। আর যদি আমি দেখতে পারি কি হ্যাঁ আই এম ডুইং জাস্টিস টু দ্য ক্যারেক্টার, আর এটা আমার জন্য এমনি একটা ফিল্ম হবে যেটা আমি দেখতে চাইবো 10 বার আরও। অফকোর্স জনতার স্নেহ আর এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাট আই থিঙ্ক আমার জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ কি আমার নিজের কাজটা ভালো লাগা উচিত। বিকজ আই থিঙ্ক দ্য ফার্স্ট অনেস্ট ক্রিটিক ইজ ইউ ইয়ার সেলফ, which is not always a good thing to be overcritical, because you have to always encourage yourself also. But I think it's very important to do something where your heart really feels happy and in the project. So I think সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর আশা করছি এই প্রজেক্টগুলো খুব শিগগিরই বেরোবে, এই বছর বেরোচ্ছে। সোশ্যাল মিডিয়াতে কয়েকটা জায়গাতে আমি দেখলাম আশিস বিদ্যার্থী, উনি এতটাই বড় একজন মাপের মানুষ, তো ওনার সাথে কয়েকটা ছবি দেখলাম। তো কি হচ্ছে কিছু সিনেমার? নিশ্চয়ই। আমি প্রথমে ওনার ব্যাপারে বলতে চাই, উনি একজন অসাধারণ অভিনেতা। মানে ওনার ব্যাপারে আমি যাই বলি খুব কমই হবে। ওনার যে প্রেজেন্স অফ মাইন্ড আর ওনার যে স্পিড অফ থট ইজ নেক্সট লেভেল। মানে উনি এসে হি এক্স্যাক্টলি নোজ হোয়াট হি ওয়ান্টস অ্যান্ড হি সো ওয়েল প্রিপেয়ার্ড বিফোর হি কামস অন সেট। সো ওনার সঙ্গে কাজ করা আমার জন্য একটা আলাদাই মাস্টার ক্লাস ছিল। সো ইট ওয়াজ লাইক ওয়ার্ক প্লাস আ মাস্টার ক্লাস, আ ফ্রি মাস্টার ক্লাস দ্যাট আই গট উইদাউট পেইং ফর এনিথিং। কত কিছু শিখতে পারলাম ওনার সঙ্গে, মানে ওনার সঙ্গে কাজ করে। তো এই বইয়ের নাম হলো বিষাদ। এটা শ্যুট করা হয়েছে পুনেতে, ইনফ্যাক্ট মে মাসেই শ্যুট করা হলো ভেরি রিসেন্টলি। খুবই অল্প বলতে পারি গল্পের ব্যাপারে কি ওটাতে বেসিক্যালি মানে আমি একজন পুলিশ ইন্সপেক্টর আর উনি একজন ম্যাড বেঙ্গলি সায়েন্টিস্ট। সো এটা খুব ভালো একটা তালমেল হবে, খুব মজার একটা জিনিস হবে। বাট ইটস আ ভেরি সিরিয়াস ডিপ ফিল্ম, দেখতে অনেক মজা আসবে লোকেদের যখন দেখবে কি এমনি একটা ফিল্ম। আর and very interesting thing, the film is based on AI, it's not made on AI, but the whole theme is AI. সো এটা খুবই একটা মানে ইন্টেলেকচুয়ালি স্টিমুলেটিং ফিল্ম হবে, যে ধরনের ফিল্ম আমি করতে পছন্দ করি। সো ইট ওয়াজ আ ভেরি এক্সাইটিং তোমার জন্য এটা খুব সুন্দর প্রজেক্ট যেটা তোমার সামনে এসেছে, খুব সুন্দর একটা। অবশ্যই। আরেকটা কথা আমি এখানে বলতে চাই কি আমার জন্য এটা খুব বিশাল অভিজ্ঞতা ছিল কি সমস্ত ক্রু FTII ছিল। আই থিঙ্ক অলমোস্ট 80% অফ দেম আর ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার্স। তো এটা আমার জন্য মানে অনেক কিছু একসাথে হচ্ছে। ইট ওয়াজ আ ফিল্ম অফ মেনি ফার্স্ট, ওয়ার্কিং অপোজিট আশিস বিদ্যার্থী স্যার, who's such an acclaimed actor. ভগবান একটা বড় অপরচুনিটি খুলে দিলেন তোমার সামনে, কারণ অলরেডি তুমি একজন গুণী মানুষের সঙ্গে বসে আছো। তিনি তোমার প্রফেসর এবং তিনি গুরু, সমস্ত কিছু মানে হাতে ধরে ধরে শিখিয়ে দিচ্ছেন। এবং সঙ্গে যদি এরকম একটা মানুষ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই জীবনে। তো একটা ব্লেসিংস তুমি পেয়েই আছো। অ্যাবসলিউটলি, সব ঠাকুরের ইচ্ছা। আর এটাই বলতে চাই কি মানে ওই প্রজেক্টে আমি কেন এই ব্যাপারটা একটু মানে এটা আমি একটু ফোকাস করছি, কারণ মানে ইট ওয়াজ সো মেনি ফার্স্ট অ্যাট ওয়ান টাইম। অফকোর্স এটা যেমন তুমি বললে কি ইটস আ হিউজ অপরচুনিটি, খুব বিশাল সুযোগ।
তার চেয়ে বেশি I was very nervous. Now, you know, and that's when I realized, I remember, I just want to quote MS Dhoni, যখন MS Dhoni যা বলেছে ওয়ার্ল্ড কাপ ফাইনালসের আগে, কেউ জিজ্ঞেস করেছে একটা রিপোর্টে কি, how do you deal with pressure, with high pressure situations? So he said one thing, that if you take pressure, then you'll feel under pressure cooker. Right, so I kept on reminding myself that কি দেখো শেষমেশে আমাকে যদি আমাকে নেওয়া হয়েছে এই প্রজেক্টে কোনো একটা কারণে নেওয়া হয়েছে, তাহলে আমার ভিতরে কোনো না কোনো একটা ট্যালেন্ট তো আছে, মানে প্রতিভা তো আছে, না হলে কেন ওরা আমাকে নিত এই দলের মাঝখানে। সো another advice I would like to give to any upcoming actor, that if you ever get a project যেখানে অনেক গুণীজনরা আছে একসঙ্গে একটা মানে এক ছাদের তলায়, try not to feel the pressure. একটু তো হবেই, স্বাভাবিক কথা, বাট রিমাইন্ড ইয়োর সেলফ কি তোমাকেও নেওয়া হয়েছে কোনো কারণ, মানে কোনো কারণবশে নেওয়া হয়েছে। সো ইয়া, দ্যাট ওয়াজ বিষাদ, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড যখন ওই ফিল্মটা বেরোবে। ভেরি নাইস। আমাদের নিজেদেরই খুব খুশি হচ্ছে, কারণ যারা দিল্লি এনসিআরের বাচ্চা, যারা দিল্লি এনসিআরে বড় হয়েছে, যাদের মানে বাই বার্থ যারা দিল্লিতে, এবং তারা যখন কিছু একটা এরকম ধরনের করছে এবং এই চ্যানেলে এসে তারা বলছে, তো এটা আমার জন্য একটা বিরাট পাওনা, এটা খুব বড় পাওনা। সোমনাথদা, আপনার কাছে দুটো কথা জানবো, সেটা হলো এখন প্রেজেন্টলি যে জিন্দাল ইউনিভার্সিটিতে আপনি পড়াচ্ছেন, এখানে যে ডিপার্টমেন্টটা আপনি হেড করছেন সেই সম্বন্ধে একটু বলুন। ওখানে কি কি পড়ানো হচ্ছে, ওখানে কীরকম বাচ্চারা জয়েন করে, ওরা কি পড়ে ওখানে? I am officially the program dean of a program called Immersive Digital Environments, যেটা হচ্ছে আপনার ধরুন সিনেমা নিয়ে আমি এত বছর চর্চা করেছি, 35 বছর ধরে সিনেমা বানাচ্ছি, 20 বছর ধরে পড়াচ্ছি। I've seen cinema go from celluloid to digital and a lot of changes along the way. What I noticed was that the next, I think, innovation is something called AR, VR, augmented reality, virtual reality headset পরে যেটা হয়, that gives you a more sense of being there and now. It is very immersive. So that is the program we have started at Jindal. এটাতে আপনার not only is it mostly computer generated, it also uses AI, artificial intelligence. So I'm very excited because I think this is one of the only programs in all over India, very unique program. আর যতদূর কারা আসছে বাচ্চারা, these are students who are very keen to learn this. মানে একবার একটা কথা আছে হিন্দিতে, ভেড় কি চাল, ইট ইজ নট দোজ পিপল যে দাদা ইঞ্জিনিয়ারিং করেছে তো আমি করব, বাবা ডাক্তার ছিল তো আমি ডাক্তার হব। দিস পিপল চুজ দিস, মেনি অফ দেম অ্যাকচুয়ালি fight with their parents to join this program, so everybody is very committed. And when you're teaching a cohort like this, যারা ভীষণভাবে কমিটেড, ওরা শিখতে চায়, ওরা নিজের থেকে পড়াশুনো করে, so it's a very very satisfying kind of experience. তো এইখানে যে এআই তো সিনেমাতে এসে গেছে অনেক বছর হলো, কিন্তু এই যে আরও আপগ্রেডেশন হচ্ছে, যে কোর্সগুলো আপনারা করাচ্ছেন, তো এইটাতে কি মানুষরা চাকরি ওদের থাকবে না সেখানেও, সেই ক্ষেত্রেও আবার যে ক্রাইসিসটা দেখি যে জবলেস বা এরকম কিছু হবে? দেখুন, I think there is needless panic. যেটা বললাম আপনাকে, my bachelor's, first part of my life was technology. I also was a software engineer in Orange County, Los Angeles for many years. And I encountered AI in 1988, artificial intelligence, পড়াশোনার সময়. I think it's needless to panic. Finally, who created all this? The human brain did. Ultimately, technology is an enabler. Technology will not drive anything. Any good technology is disruptive. It will disrupt the way things were done before. So when computers came in, people thought, look, at chakri chole jabe. No, they retrained themselves to do higher level of work. Menial কাজ যেগুলো হাত দিয়ে আমরা লিখে হিসাব করতাম বা অ্যাবাকাস দিয়ে করতাম, ওইসব দরকার নেই এখন বাচ্চার কাছে, you got a calculator in your hand. Why waste time doing menial things when you can actually use your, because human beings are thinking people. We have critical thought. We have power of reasoning. Amra bhabi, why are we here? Those are questions we should be answering instead of wondering, shater namta ki. So I think technology is an enabler. Yes, when it first comes, people panic. They think artificial intelligence will replace some jobs. Yes, it will. But what will those people whose jobs go away do? They'll retrain themselves to a higher level of abstraction, to a higher level of learning, to do more productive work. All that AI does, all technology does, is give you more leisure.
What you do with that is up to you. চিন্তার কোনো বিষয়ই নয়, কারণ নিজেকে আপগ্রেড করা, ক্রমাগতভাবে আপগ্রেড করা। না, দেখুন, an artificially created character will not feel the emotions Rajeshwar feels. True. Right? You might program them to feel a certain thing, but Rajeshwar, Dhurun, he's doing a scene that we have something called sense memory in that. Sense memory means that you have to, there is a scene where you're fighting with your mother, right? Your screen mother, and then you remember the fight you had with your mother. And you have to bring that back to you. That's called sense That memory. memory back into Right. So it's called method acting with various names. Yeah. Acha, apni seta korchen, you're playing his mother. Suddenly he remembers that I was fighting with my mother. Then suddenly she said something, mane prem umre elo amar. Bachollo rosh jetake boli amra. It's a part of Shringar as a Navras. The nervous. So he'll change the way he reacts to that. See, acting is all reacting. Absolutely. Right? So unless you get a reaction from the person in front, that artificial intelligence cannot, but that's my personal opinion. A lot of people out there are claiming that we don't need actors in the future. That's their opinion. So don't worry. I would not get stressed out too much. আমার গুরু যখন বলছেন nothing more to say, so I'm in good hands. দেখো, এত কিছুই তো জীবনে পরিবর্তন দেখলাম, রাইট? যে সেই রকম সিনেমা থেকে শুরু, সিনেমা কেন, সব ব্যাপারেই একটা করে যে হায়ার গ্রেডে সবাই পৌঁছে গেছে, কিন্তু সেই মানুষগুলোকেও কিন্তু দরকার পড়ছে যারা সেই সময়। এটাতে আমি একটা কথা বলতে চাই, মানে আই হ্যাভ সিন বিং অ্যান এডিটর ফর্মালি মাইসেলফ, মানে এখনও আমি এডিটিং সঙ্গে যুক্ত থাকি, বাট যখন আমি প্রফেশনাল ছিলাম, সো আজকে যদি আমি এডিটিং করতে বসি আমি কিন্তু পারবো না করতে, বিকজ অল দ্য টেকনোলজিস হ্যাভ চেঞ্জ। তো যা আমাদের শেখানো হলো, রাইট, বাট সার্টেন থিংস উইল নেভার চেঞ্জ। দ্য গ্রামার অফ এডিটিং ক্যান নট চেঞ্জ, বিকজ ওটা তো একটা গ্রামার, রাইট? বাট টেকনোলজি তোমার যতই মিডিয়ামস কেন না বাড়ুক, এখন সিস্টেমটা অনেক আপগ্রেড হয়ে গেছে, তুমি অন্য সফটওয়্যার ইউজ করছো। যেমন স্যার বলছেন, আগে আই অলসো কাম, মানে আই এম ইন দ্য লাস্ট জেনারেশন যারা 35mm আর 16mm দেখেছে, আর আমরা নেগেটিভ কাটিংও দেখেছি। আমার মনে আছে মানে অ্যাড ল্যাবসে বম্বেতে আমরা দেখেছি কিভাবে নেগেটিভ কাট করা হয়, আর তারপর কিভাবে গাম দিয়ে চিপকানো হয়, অল দিস থিংস। এখন এই জেনারেশন তো মাস্ট নট বি ইভেন সিইং অল অফ দ্যাট, বিকজ এখন তো সব কিছুই মেমরি কার্ডসে ওটাতে হচ্ছে। সো দ্যাট টেকনোলজি হ্যাজ ডেফিনেটলি হ্যাজ আপগ্রেডেড, বাট ক্রিয়েটিভিটি ইজ সামথিং which I hope, like what sir is saying, ki ota is something which ওটাকে রিপ্লেস করতে পারবে কোনো মেশিন, ওটা পারবে না, and I hope a machine does not do that, right? Because তাহলে আমাদের humans এর কি দরকার? Actually, if you think about AI, what is AI doing, right? যেটা আমরা কলেজে পড়েছিলাম, it is going out there and looking at big data. There's a lot of information out there, right? It's picking this up, picking that up, and creating something which we might not have seen before. It looks new, it looks innovative, but it's not. It already exists. Some people say that all the knowledge that has to be there is there. When kan kan mein bhagwan hota hai bole. But the fact is, creativity to me, it's not a noun. Nobody's creative. Creativity is a verb. Osho bolechilen. You can sweep a floor creatively, or you can paint uncreatively. Right? So artistry and creativity are two different things. Creativity is really taking what you know, putting it all together and finding something new with it. That is what human beings do all the time. That is what knowledge is. That is what and education is. We make students connect dots. That's what actors do. There is no one way to react to your co-actor. There are multiple ways. What makes a human being or a good actor from not such a good actor is the amount of experience they have, the amount of database they can draw from. How many images have you seen? How much sound have you heard? How many experiences you've had? That, to me, I mean, like Nasiruddin Shah, he's like fine wine. He keeps getting better. And that is what I'm Rajeshwar amar kotha hocchilo. Learning, directing, for example, filmmaking, editing, acting, it's like muscle building. Going to the gym. The more you do, the better you become. And just like anything else, and just to add to your point, I think it's also ki AI hoyto eto improvise korte parbe na, which actors can do. I think that's what sir is talking about. Definitely, সেই তো মানুষের হিউম্যান ব্রেন, practice makes perfect.
আর যত তুমি লাইক স্যার সেড কি যত তুমি কাজ করতে থাকো ইউ লার্ন সো মেনি থিংস সাবকনসিয়াসলি। এটা আই হ্যাভ অলসো লার্ন অ্যাজ অ্যান অ্যাক্টর। মানে আমি অনেক নানা রকমের খুব মানে খুব ফেমাস ইনস্টিটিউটসে পড়াশোনা করেছি এন্ড এভরিথিং, বাট তাও আই জাস্ট ফিল, অ্যান্ড আই এম সেইং দিস উইথ অল ডিউ রেসপেক্ট, অফকোর্স গোয়িং টু an institute is very important, because at least they guide you, right? Because you learn so many things about the basic things, but after that you have to learn a lot on the job. So most of, I would still say honestly that of course I'm so grateful to all the universities যেখানে আমি পড়াশোনা করেছি, starting from Whistling Woods to Shriram Center to AFT Noida to Lee Strasberg in LA. But the point is that they can teach you the basic techniques. নিজে যেগুলো you give yourself feedback and constructive feedback which you learn on the job, অনেক ভুল করে নাম নিচ্ছি না, আমার একটু বিরক্তিকর লাগে যখন কো অ্যাক্টার্সরা বলে কি এক টেক মে করনা হ্যায়, এক টেক মে কর দেंगे, you know, it has to be Oscar winning take. The reason for a second take is not because the actor made a fault. It could be for so many thousands of reasons. যেটা তো মানে অনেক কিছু হয়, বাইরে থেকে কোনো একটা আওয়াজ আসলো আননেসেসারিলি, সেটার জন্য হয়তো ডিরেক্টর বলছে সেকেন্ড টেক চাই বা থার্ড টেক চাই, বাট ওই প্রেশারটা ইজ নট সামথিং উইচ ইজ গুড ফর অ্যাক্টার্স, ইউনো, কি এক টেকই দিতে হবে। আরে ওয়াই ইউ কাটিং অফ the possibility of a second take where you could probably do something better, and that's what even artists also do. Yeah. Right? Unfortunately when an artist is painting on a canvas, he can't really go and redo that. But I mean, again, I'm not an artist in that, and a fine artist myself, so I don't know how they do it, but I'm sure there's always scope for improvement. So a second take ব্যাপারটা, I always tell people that be open to a second take, be open to a third take. হুইসলিং উডস ইন্টারন্যাশনাল, যেটা যে ইনস্টিটিউটে তুমি পড়াশোনা করলে, ওখানে তো নিশ্চয়ই বোম্বেতে, এটা তো এত সুভাষ ঘাইজির এত বড় ফেমাস একটা ইনস্টিটিউট, যেখানে সোমনাথ দা তো নিজেই সেখানে ছিলেন, পড়াচ্ছেন। তো আপনাদের তাহলে অনেক মানে ওইখানে ভর্তি হয় তো বড় বড় অ্যাক্টার্স যারা অ্যাক্ট্রেসেস, তাদের বাচ্চারা? Absolutely. Subhashji, other than just being a filmmaker, আপনি বললেন যে he's a very well known amazing filmmaker. You know, I consider him one of my inspirations. He's also an amazing human being. He was the first person in India to start a public limited company. So there was absolute transparency in the funding, there was absolute corporate governance in his company, Mukta Arts. Then, you know, he started making films and he did these very new things, and then suddenly he decided, you know what, unlike other producers of my league who leave a legacy behind for their kids, studio baniye dilo, production company baniye dilo, he said, I'm going to create an institute. Because I'm just telling you the genesis of Whistling Woods. When I came to Bombay, nobody supported me. I want to create a space where young people will come who've got stars in their eyes, and I will give them a place which will train them, which will give them confidence. And with no godfather in the industry. I am one of those people. And so was Mr. Subhash Ghai. And so was Mr. Subhash Ghai. Yeah, Subhashji also. Subhashji did not have a godfather. He has created. But what I love about the man is he decided to give back. Right? যা আমি পেয়েছি সেটা আমি ফিরিয়ে দেব। এখন অবধি he's so passionate. So if you're talking about Subhashji, he decided to start this institute. And I will tell you verbatim what Meghna Ghai, his daughter, told me when I first went to the institute. She said, so we had met in Los Angeles about 2 years before the institute started. They'd come to look at different institutes. So we thought we'd have a boutique institute. I turned around and my dad has built this behemoth. Subhash Ghai cannot do anything small. Right, he cannot. He's a showman. সিনেমাগুলো তো এত সুন্দর হয়, এত আমি ভালো। গিয়ে ক্যাম্পাসটা দেখে আমি পাগল হয়ে গেছি. It was as good as the best film school in the US. So that's what he set up. Right. Now, it took him about 5 years to set it up. He advertised it. Rajeshwar dekhechilo about 2 years before the institute started. Correct. So there was a huge list of people who wanted to come in when he started. Shatrugna Sinha's children, Raj Babbar's children, Anil Kapoor's son. So, Pratik Babbar, he was in our batch for some time. Bhumi Pednekar. So Bhumi Pednekar also, she studied she from was there. exactly my senior. One interesting thing about Subhashji is not only is he a great filmmaker and a great human being, he has amazing PR.
এমন লোক নেই who I did not meet at Whistling Woods, from Amir Khan to Shah Rukh Khan to Farhan Akhtar to Rekha ma'am to you name a person. Every Mr. week we Bachchan. used to have a master class and it was মানে এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে, but it was amazing to be in the industry and not officially part of the industry but yet be so well exposed to the industry. So it was all happening at one go, you know. এদের সঙ্গে মানে বসে to ask questions also, you know, was a huge thing for us as students তখন. এই যে এতগুলো জিনিস মানে হলো তোমার জীবনে, আর যেখানে তুমি বলছো এটা সবসময় একটা ব্লেসিংস, মানে এটা কৃপা ছাড়া হতে পারে না, সেটা তো তুমি তো একটু ভক্ত মানুষ, মানে তোমার তো একটা ব্যাকগ্রাউন্ডে আছে যে রামকৃষ্ণ মিশন, এবং হ্যাঁ সেটা তো বাড়ি ফ্যামিলি থেকেই রয়েছে, তো খুব যুক্ত। এবং সোমনাথ দা, ইউ আর অলসো এত বড় একজন গুরুর আশ্রিত, কাঠিয়া বাবা তিনিও তো একজন বিশাল গুরু। আমি ধনঞ্জয় দাস জিকে পেয়েছি, ও ওনার পায়ে বসে অনেক শুনেছি ওনার কাছে, আমাকে খুব ভালোবাসতেন উনি। যেটা আমি ফিল করি, মানে আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা বড় যেখানে কাজের ক্ষেত্রে মানুষ যত বড়ই হয়ে যাচ্ছে, কিন্তু যদি সেখানে সেই খুঁটিটা যদি বাধা থাকে না একটা জায়গাতে, সেটা আমার মনে হয় একটা সব থেকে বেশি স্ট্রেংথ দেওয়ার মতন একটা জিনিস, যে একটা হাতে আমি সেই গুরুর চরণ ধরে আছি আর আমি জীবনে একটা লেভেলে উঠে আছি, গুরুরাই উঠিয়ে দেন এবং তাকে সেই মতো। একটা ছোট কথা বলতে চাই, আমাদের মনে পড়লো একটা ছোট গল্প শুনতে আজকে তোমার থেকে চাই। সো এটা খুব কম লোকেরাই জানে এই গল্পটা। সো অবভিয়াসলি আমি মানে ইন্ডাস্ট্রি ব্যাপারে আমার মা বাবা কিছুই জানতো না, আমিও কিছু জানতাম না। অফকোর্স আমি তো মাত্র তখন 18 বছরের আমার বয়স, তো মা বাবা অবভিয়াসলি খুব ঘাবড়ে আছে। আর আমরা যেমন তুমি বললে আমরা রামকৃষ্ণ মিশনে, মানে আমার মা বাবা দীক্ষিত রামকৃষ্ণ মিশনে, আমি এখন দীক্ষা নিইনি, ভক্ত আর কি। তো যা কিছুই হতো মানে আমাদের, আর এখনও যা কিছুই হয়, কিছু বড় কিছু একটা হলে আমরা সবসময় মিশনে যাই আর আমরা মহাজের সঙ্গে দেখা করি। আর তখন আমাদের দিল্লি মিশনে যে সেক্রেটারি ছিলেন স্বামী সন্তাত্মানন্দজি মহারাজ, তিনি এখন গুরুগ্রামের সেক্রেটারি, এখন উনি ওখানে। সো ওনার কাছে আমরা গেলাম 2007-এ। আমার বাবা মহারাজকে বলছি, মহারাজ আমার ছেলে তো এখন এই লাইনে ঢুকতে চায়, জানি না, মানে আমরা তো ওকে সাপোর্ট করছি কারণ এটা প্যাশন, কিন্তু আমরা বুঝতে পারছি না কি হবে। মহারাজ একটাই কথা বললেন যেটা আমার আজ অব্দি, মানে আমি তখন বুঝতে পারিনি, বিকজ আই ওয়াজ কোয়াইট ইয়াং টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অবজার্ভ হোয়াট হি সেড, বাট নাও ইট মেক্স আ লট অফ সেন্স। উনি একটাই কথা বললেন কি, একটা কথা মাথায় রাখবে, তোমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু কোনো অ্যাডভেটিক ভ্যালিউজ নেই, কোনো বেদান্তিক ভ্যালিউজ নেই। আর তুমি যেই পরিবার থেকে আসা, যেখান থেকে তুমি বিলং করো, তুমি যেখান থেকে আসো, ইউনো, তোমাকে এটা সবসময় কিন্তু তুমি বলে খুঁটিটা বেঁধে রাখা, ওটা কিন্তু সবসময় তোমাকে ধরে রাখা উচিত, যা কিছুই হোক, রাইট? আর আমি সত্যি মানে আমি কোনো বাড়ি চড়ে কিছু বলছি না, এমনি অনেক পরিস্থিতি এসছে ইন দ্য পাস্ট 20 years ইন ইন্ডাস্ট্রি, যেখানে এই কথাটা আমি নিজেকে অনেকবার মনে করালাম, বিকজ হয়তো ইচ্ছে করে আই ডোন্ট ওয়ান্ট টু বি পার্ট অফ আ সিচুয়েশন, আর হয়তো ইউনো মানে ইউনো লাইক মানে আনঅ্যাওয়্যার হয়ে আমাকে হয়তো ঢোকানো হচ্ছে, অ্যান্ড দ্যাটস হাউ দ্য ইন্ডাস্ট্রি ফাংশনস, রাইট? ইটস আ ভেরি কম্পিটিটিভ ফিল্ড। এখন everybody resorts to different measures to bring other people down. In fact, যে কম্পিটিশন এখন তুমি মানে তোমরা আগে দেখতে আইআইটিতে, সেটা এখন আমাদের ইন্ডাস্ট্রিতে বেশি করে, বিকজ এভরিডে ইউ হ্যাভ 1000 people coming into Mumbai and 1000 people exiting Bombay, right? Because তাদের হলো না, because you know, so everyone's struggling somewhere or the other to get something. So তখন আমার মহারাজের এই কথাটা খুব মনে পড়লো, and I think that's also been a huge blessing, and I've prevented myself from many situations, from even আমি কিন্তু পার্টিজে যাই না নেটওয়ার্কিং জন্য, I don't do that. মানে আমি সত্যি আজ অব্দি যাইনি, অ্যান্ড দ্যাটস ওকে, মানে আই ডোন্ট হ্যাভ এনিথিং এগেনস্ট দেম, আমার বেশ পোষায় না ওখানে গেলে। বাট যদি তোমার কাজ ভালো হয় আর যদি জনতা তোমার কাজ পছন্দ করে, ও বাধ্য হবে তোমাকে নিতে, ইফ ইউ ফিট দ্য রোল, রাইট? হ্যাঁ। সো অনেকজন, মানে আমার প্রথমের খুব হতো, আই হোপ আই ক্যান টেল ইউ দিস, মানে আই ক্যান একটু সময় নিচ্ছি ওটাতে। যখন আমি প্রথম অডিশন দিই, এটাতে মানে তখন আমরা হোয়াটসঅ্যাপে এটা পেতাম, কাস্টিং কলস, কি এই ক্যারেক্টারের রিকোয়ারমেন্ট আছে, ওটা লেখা ছিল ফিট অ্যাক্টর রিকোয়ার্ড। এটা বম্বেতে প্রচুর হয়, ইউ মাস্ট হ্যাভ সিন, ফিট আপ মার্কেট, রিচ লুকিং, হ্যান্ডসাম, ব্লা ব্লা, আর ফেয়ারও হতো। দ্যাটস রিয়েলি রিডিকুলাস, আমি ওটাতে আর ঢুকছি না এখন, ওটা আই থিঙ্ক অনেক ওটা নিয়ে চর্চা হয়েছে। সো আমি প্রথম অডিশন 2013-এ যখন আমি দিতে যাচ্ছি, জাস্ট বেরিয়েছি অ্যাক্টিং স্কুলস থেকে বাইরে, প্রথম অডিশন দিতে যাচ্ছি,
আমি জিমে তারপর আই থিঙ্ক 2 ঘন্টা স্পেন্ড করলাম, ফিট বলেছে। সো আমি প্রচণ্ড পুশ-আপস মেরেছি, এটা করেছি ওটা করেছি। আচ্ছা, আমি প্রথমবার আমার নিজের জামা কাপড় সব কিছু নিয়ে গেছি আমার ব্যাগে। আর আন্ধেরিতে একটা জায়গা আছে আরামনগর বলে, ওখানে প্রচুর অডিশনস হয় বম্বেতে, আন্ধেরিতে আরামনগরে। আরামনগর নাম, কিন্তু কোনো আরাম নেই ওখানে, মানে জাস্ট ফুল অফ হাসল অল দ্য টাইম। সো প্রথমবার আমি যাচ্ছি আর অনেক খুঁজে টুজে বার করলাম গলি গলির ভেতরে, ওই গরমে, মে মাসের গরমে আমি ঢুকেছি একটা জায়গায়, দেখছি এখানে মানে অনেকজন দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার কি হচ্ছে, কাস্টিং ডিরেক্টর আমি দেখছি ও ওখানে নোট করছে কি কোন কোন অ্যাক্টার্স এসছে, ওদের নাম ওসব নিচ্ছে। আমি তো খুব চড়ে গেছি কি আপনি বোলায় আর হাম আয়, আর আমাকে নিচ থেকে ওপর তাকিয়ে বললো আপ ফিট নেই হো। তখন আমার গায়ে খুব লেগেছে। আর তখন ভেরি স্ট্রেঞ্জলি, অ্যান্ড অ্যাকচুয়ালি নট ভেরি স্ট্রেঞ্জলি, দিস ইজ ভেরি প্রবাবল টু হ্যাপেন, ওখানে আরেকটা বন্ধুর সঙ্গে আমার দেখা হলো যে আমার ব্যাচমেট ছিল শ্রীরাম সেন্টার দিল্লিতে। ও আমাকে বলেছে, ভাই अगर तुझे कामयाब होने ना सुनने की आदत डाल दे, जितना ना सुनेगा उतना ही फिर हाँ बनने की चांसेस हो। एंड दैट्स द डे दैट चेंज माई लाइफ एज एन एक्टर, बिकॉज ওই রেজিলিয়েন্স থাকা, ওই কি আমাকে লেগে থাকতে হবে, আই ক্যান নট গিভ আপ। কি একটা অডিশন হয়নি কোনো ব্যাপার না, আমি আরও 30টা দেবো একটা দিনে। তো আমার মনে আছে আমি আই থিঙ্ক প্রথম আমি যে কাজটা পেয়েছিলাম বম্বেতে ওয়াজ আফটার গিভিং 300 অডিশনস অলমোস্ট। এটাও একটা বলবো যে এটা একটা মানে পড়াশোনার মতনই একটা জিনিস, যে যত তুমি এই যে 300টা অডিশন দিয়েছো একটা কাজ পাওয়ার জন্য, তো এটাও তো সেই যতটা তুমি করবে তত তুমি ভালো, তুমি আরো প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছ। আর আমাদের ইন্ডিয়াতে কি হয়, যেটা আমি ইউএসএ যখন আমি এলএতে পড়ছিলাম, ওখানে যখন অডিশনস আমার, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং অন দ্যাট, বাট বেসিক্যালি যেটা হয় কি, যখন কোনো অ্যাক্টার্সরা আসে অডিশনের জন্য, দ্য কোল্ড রিডিং হয়। সো কোল্ড রিডিং এর কনসেপ্টটা হলো দ্যাট বেসিক্যালি ইউ রিড আউট দ্য স্ক্রিপ্ট অ্যান্ড দে আর সিইং অনলি ইওর পারফরমেন্স, কি তুমি কিভাবে পারফর্ম করছো। ইন্ডিয়াতে কি হয়, কারণ আমাদের আই থিঙ্ক আমাদের এডুকেশন সিস্টেমে তো মুখস্থর ব্যাপারে একটা ঢোকানো, রাইট? এখানে কি করা হয়, 15 মিনিট দেওয়া হয়, শুধু 15 মিনিট দেওয়া হয় মাত্র, আর ওটাতে তোমাকে পুরো এক পাতা মুখস্থ করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ইমিডিয়েটলি পারফর্ম। সো পারফরমেন্স থেকে বেশি ওরা কিন্তু দেখছে তুমি কত তাড়াতাড়ি মুখস্থ করতে পারো, which I mean is good for the brain, because of course then you get used to it. And I think এতগুলো পাঠ করা, এতগুলো অ্যাক্টিং, এতগুলো তাদের ডায়লগস, because when a shoot is running তখন মিটার চলছে, তো obviously no one has time to spend on you কি তুমি কত তাদের মুখস্থ করতে পারবে না, মানে কি মুখস্থ করতে পারছো কি করতে পারছো না। সো ওটা একটা খুব বড় ডিফারেন্স বিটুইন দ্য ওয়ে থিংস আর ডান ইন হলিউড অ্যান্ড আমাদের এখানে কিভাবে করা হয়। Having said that, I think auditions e onek kichu shekha jay. You learn so much as an actor. I think you are able to hone your craft even if you're not getting the role, right? Sometimes I felt ki I've given such great auditions, আমি কেন এই রোলটা পাইনি, আমি তো ফাটিয়ে দিয়েছিলাম। আর যে মজার কথা হলো, যে অডিশনসে আমি সবচেয়ে খারাপ পারফরমেন্স দিয়েছি ওটাই আমি পেয়েছি, মানে I got selected for that role. So again, as a director, you have to know what a director looks for completely is very, very different from what anybody else. And you have to always trust the director. I mean, I'm a director's puppet. যা director বলবে আমি তাই করব, because end of the day the director is the captain of the ship. It's his vision that comes on the screen. So I can't keep on saying ki na sir এটা করলে আরো ভালো হবে, sir ওটা করলে আরো ভালো হবে. মানে I have to just trust him blindly. মানে এটাও একটা মানে যারা অ্যাক্টিং করছে বা যারা যেরকম স্কুলেও একজন টিচারের ওপর তো ভরসা করতে হবে, ম্যাম যেটা পড়াচ্ছেন সেটাই তো ফাইনালি সেইভাবেই তো পড়াশোনা করে গেলে আমি আনসারটা দিতে পারবো। আমার একদম মানে একই ব্যাপার সব জায়গায়, সেই শিক্ষাটা, সেই নলেজটা, সেই তার ডিরেক্টরকেও সেই গুরু মনে করে সেখানে তাকে। These are some of the very few things that I've learned with experience and how important it is. তো সোমনাথদা, এই লাইনে যারা আসছে বাচ্চারা, তাদের তো ক্রিটিসিজমটা হয়তো এখানে খুব। ক্রিটিসিজম তো হবেই, বিকজ এভরিওয়ানস আ ফিল্ম ক্রিটিক। সবাই ভাবে, আগে তো লোকে বলতো যে ইউ ডোন্ট নিড টু গো টু ফিল্ম স্কুল টু বি আ ফিল্ম মেকার। দুটো, আর জাস্ট গোনা পিক আপ অন টু থিংস Rajeshwar said. There's a guy called Vivek Vaswani gave Shahrukh Khan a break. ও একটা খুব মজার গল্প বলেছিলাম, just sitting around, বলো সোম, हर एक ट्रेन जो बम्बई आता है, हर एक ट्रेन में एक डब्बा भरा होता है पीपल हु वांट टू स्ट्रगलर्स है कॉल्ड। किसी ने गांव में कह दिया भाई तू शाहरुख खान जैसा लगता है, किसी ने कह दिया यार तू तो माधुरी जैसे लगती है, और टिकट लिया, बम्बई पहुंच गए। 90% go back because they can't cut it, like he said, 1,000 people leave. The 10% who remain
90% don't get into the film industry. They work in other areas. Out of the 10% who remain, 90% don't act. They'll become fight masters or camera people. Or out of those 10% who remain, 90% who are acting, they don't play lead roles. Out of those 10% who are left, 90% do 1 or 2 films or 3 or 4 films. Basically what he wanted to see, 30 saal mein ek Shah Rukh Khan aata hai. So that is the kind of competition you're facing in Bombay. The second thing he was talking about, trusting the director. I'll tell you my nijer obhigota bolchi. My first feature film, very excited, very scared. Mr. Vinod Khanna sitting in front of me. He was Amitabh Bachchan ke takkar ke the at one time. He's sitting in front of me and he says, "Som, bata kya karna hai?" I said, "Sir, main kya bataunga aapko?" "Nahi, tu captain hai, tu director hai." I'm telling you, I learned humility from that man. Such a huge actor. Dimple Kapadia, Vinod Khanna are acting in my film and they are like puppets in my hand. Every time Mr. Khanna had one request. He said, "Som, बहुत director ना monitor पे बैठे रहता है, but तू जब cut बोलेगा ना, stay in my eye line. I need to see if you like the shot. You are my safety net." মানে দেখো যে বড় হয় সে নিজে কিরকম করে সেই মানুষের সামনে এসে দেখায়, কাজটা করে দেখায়, এটা that's professionalism. That's professionalism. আমার তো মনে হয় যে আশিস বিদ্যার্থী জি সেম এরকমই, তার এরকম মানে তারও এরকম Definitely, ছবিগুলো দেখে আমার এত ভালো লাগে না ওনার যেখানে যেখানে উনি অ্যাক্টিং করেছেন। But again, like I would say, মানে ওনার সঙ্গে কাজ করে আমার যে অভিজ্ঞতা, his speed of mind is মানে another, মানে I don't know how it's humanly even possible, but the way he absorbs a script within is a masterclass in itself. He's so well prepared. He's so well prepared. আমি একটা ছোট জিনিস জিজ্ঞেস করি, and also one more thing I want to say, he's one of those few actors who never sees the monitor, je kahano monitor dekhe na after a take. That is the mark of a professional actor. And I think Amazon, sorry, just one more point I just want to add. I was again I'm coming back to the whole point of being nervous a bit, because I was very nervous. He knows exactly to the point. Mane eto kichu cholche mathay, and as an actor or kichu cholte hoy mathay, but the way he's so particular about it to the microsecond, I learned so much just working with him. Mane marking kothay hobe, blocking kibhabe, lighting, mane light kibhabe nawa hocche, dialogue delivery, and yeah, it's just a fantastic working opposite him. আরেকটা কথা জিজ্ঞেস করি, প্লিজ। তুমি যে পুলিশের অ্যাক্টিং করছো, ওখানে যে পুলিশ অফিসার হলে তখন তো ন্যাচারালি বডি ফিটনেস তো মাস্ট, সেখানে তো তোমার এই তুমি তো এক্সারসাইজ করা শুরু করে দিয়েছো, নিজের প্রতি খেয়াল রাখা শুরু করে দিয়েছো, তো কিরকম লাগছিল এই ড্রেসটা পরে, কিরকম একটা ভেতরের ফিলিংটা কেমনি আসছিল? অনেস্ট, হ্যাঁ, এখানে অনেক কথা আছে তাহলে। সো প্রথম কথা হলো, অ্যাকচুয়ালি এই ফিল্মটা শুটের পর আই রিয়েলাইজ আমার কত এক্সারসাইজ করতে হবে। সো লাকলি বিকজ আই ওয়াজ প্লেইং এন ইন্সপেক্টর, সো নট আ দাবাং ইন্সপেক্টর অ্যান্ড নট আ সলমান খান অর এনিথিং, ইট ওয়াজ, অ্যান্ড আজকাল যেভাবে সিনেমা ইজ মোর ক্যারেক্টার বেসড, সো ইট ডাজ নট হ্যাভ টু বি নেসেসারিলি ভেরি চকলেট বয় অর ভেরি দ্য মানে রোম্যান্টিক হিরো কাইন্ড অফ আ থিং। লাকলি ওটা আমার জন্য মানে দ্যাট ওয়ার্কড ইন মাই ফেভার। বাট যখন আমি তারপর পরে স্টিলস দেখলাম নিজের, আই ওয়াজ লাইক না यार अब तो काम करना पड़ेगा खुद के ऊपर, because I am a huge foodie, আমি খেতে খুব ভালোবাসি। I think that's the biggest fault, that's the biggest problem of being an actor, being a Bengali and being an actor, because আমরা খেতে এত ভালোবাসি আর আমি একটু বেশি ফুডি। সো ওই ক্ষেত্রে দেন আই রিয়েলাইজ কি না, এখন যে পরপর কাজ আসছে, I think I have to look good, because I have to and I have to really work hard to look good. So again, for different people metabolism works differently, but সবাদের ফিট থাকা উচিত, I definitely believe, because সকলে যে কাজের একটা যন্ত্র হয়, right? As a director, it's for you, I think your scripts and the camera, you have many instruments like being the captain of the ship. For an editor, it's the machine. For the sound recorders, it's the mic. For an actor, it's only the body. So, but I would still say for everybody should, and yes, one very important thing I advise is to not only actors, to anyone. Honestly, I'm going to say, yaar, tera diet kya hai? मैं भी follow करूँगा. Never do that. I mean, সকলদের বলি, everybody has different medical reports, everybody has different ECG levels also, and every blood sugar levels, everything. Go to a proper dietitian, get medical reports of yourself, and then get a diet customized to you.
ইউ ডোন্ট হ্যাভ টু গো টু এক্সট্রিম ক্র্যাশ ডায়েট, দ্য কাইন্ড অফ স্টাফ এখানেই মানুষ ভুলটা করে যে ও দেখা এখানেই দেখি করে। আচ্ছা ও এটা খাচ্ছে, হ্যাঁ। তাহলে এটা খাই আমিও, So, হয়তো উপকার এখন পাবো। ওটাতে হ্যাঁ। কি হয়, ইউ হ্যাভ টু রিয়েলাইজ কি ওটার জন্য কিডনিজ ড্যামেজ হতে পারে পরে গিয়ে, বা অন্য কিছু একটা মানে অঘটন হতে পারে, সাইড এফেক্টস এন্ড এভরিথিং। সো নেভার ডু দ্যাট। ইউ হ্যাভ টু ফিগার আউট হোয়াটস গুড ফর ইউ অ্যান্ড অলওয়েজ টেক প্রফেশনাল হেল্প, টেক ডায়েটিশিয়ানস হেল্প এন্ড এভরিথিং। এটাতে আমি বলছি হ্যাঁ, ফিট থাকা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। এটা আমাকে একটু কষ্ট করেই করতে হয় একটু বেশি। But I think don't do it as much as actors do, because actors have to do extreme because it's part of our professional thing. But everybody should do at least 15-20 minutes of exercise every day. কিছু একটা মুভমেন্ট করা উচিত, স্পেশালি বাচ্চাদের জন্য আমি এটা বিশেষ করে অ্যাডভাইস দিতে চাই কি গেট আউট অফ ইয়ার হাউস, প্লে। আমরা তো ছোটবেলায় প্রত্যেক সন্ধ্যা উই লুক ফরওয়ার্ড টু বিকেলবেলা, তোমরাও দেখেছো লাইক কি আমরা সবাই খেলতাম, উই ইউজ টু প্লে ক্রিকেট, উই ইউজ টু লুক ফরওয়ার্ড টু দ্যাট, কি হোমওয়ার্ক সেরেই তারপর। আজকাল কেউ খেলে না বাইরে, ইউ ডোন্ট সি মেনি কিডস ইন দ্য পার্ক। যখন পুলিশের রোলটা পাওয়াই গেছে তখন তো Right. বন্দুক টন্দুক সব নাড়াচাড়া অনেক কিছু করতে হয়েছে তো। ও মাই গড, দ্যাট ওয়াজ স্ক্যারি। প্রথম কথা তো আমি এটাই বলতে চাই কি আমি এর আগে আমি মিলিটারি ইউনিফর্ম পরেছিলাম ইন আ ফিল্ম কল লাভিডা বিজন আমি করেছিলাম, বাট ওটাতে এইসব এত কিছু ছিল না। এটাতে ওয়াজ আ প্রপার কপ, আর সে আবার মহারাষ্ট্র পুলিশ, which is another level altogether. Not that I'm showing any other police down or whatever, I'm saying Maharashtra police is much more, of course, known to be much more tougher and everything. এবার বিষয়টা হলো যে ওই বন্দুকটা যেটা তুমি কথা বলছো, I never knew how heavy even a prop gun is. Even it being a prop, it's heavy. আর যেটা সবচেয়ে বড় অসুবিধা হচ্ছিল, যখন আমি হোল্ডার থেকে যখনই বার করছি, আমার সবসময় হাতটা আটকা ছিল ওখানে। সো আই টু প্র্যাকটিস দ্যাট অ্যারাউন্ড 10-15 টাইমস কি কীভাবে স্মুথলি বার করতে হবে সো দ্যাট ইট লুকস ন্যাচারাল। ওটা তো একটা ছিল, বাট ওয়ারিং দ্য ইউনিফর্ম গিভ মি মানে হঠাৎ করে জাস্ট সেন্স অফ প্রাইড and a sense of massive gratitude to all our police forces across the country, because that uniform is not easy to wear. এত কিছু থাকে, মেডেলস, এই স্টার, আচ্ছা এভরি স্টার মিনস সামথিং। যারা পুলিশ আছে অফকোর্স, আর যারা ফোর্স আছে তারা আরও মানে প্রপারলি বলতে পারবে, বাট এভরি স্টার, এভরি সত্যমেভ জয়তে, এভরি অশোকা এমব্লেম, everything has a meaning, so you can't to get the detailing right of everything, and it feels heavy when you're wearing it. It's so you literally feel like you're wearing a suit of armor. ওইরকম একটা লেখা, ওইরকম সমস্ত এমব্লেম গুলো মানে বসানো But একটা, যেই গর্বটা one feels wearing that uniform. দেখো তাহলে তারপর কি দাঁড়াচ্ছে যে এই জ্যাকেট পরে বা এই শার্ট পরে বা এই ইউনিফর্ম পরে মানুষ কিন্তু ভুল কাজ করতে পারে না। তখন কিন্তু তার ভেতরে একটা এমন প্রাইড, সে দেশের জন্য, দশের জন্য, কিন্তু সেটা কি হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না। সেটাকে আজকালকার দিনে কিন্তু সেটাই আমরা ল্যাক করছি। তাহলে আমরা আজকে শোটা আমরা শেষ করব, আমাদের শোটা একদম শেষের দিকে এসে গেছে। আর খুব সুন্দর যাচ্ছিল আপনাদের সাথে কথা বলে, সোমনাথদা ভীষণ ভালো লাগছিল। আর রাজেশ্বর, তুমি অনেক, তোমাকে ব্লেসিংস, মানে অনেক তুমি বড় হও, অনেকটা তুমি কাজ পাও এবং এইভাবেই লেগে থাকো। আর সোমনাথদার একটা দুটো কথা শুনে আমি শেষ করব। সোমনাথদা, সত্যিই তো সিনেমার, আমরা যে বলি যে বাচ্চারা দেখো সিনেমায় ঢুকলো, এই অ্যাক্টিং করছে, বাঙালিদের পড়া নেই শোনা নেই, চললো, হলো না ইঞ্জিনিয়ার ডাক্তার, উনি অ্যাক্টিং করবেন, মানে জেনারেলি এখানে তো একটা অন্য রকমের জগৎ, এটা তো অন্য গল্প, মানে এখানে কতখানি লার্নিং, কতখানি নলেজ, কতখানি একটা আপগ্রেডেশন। তো সেটা সম্বন্ধে একটু শুনি আমরা শোটা শেষ করি। দেখুন, আমিও একটা বেশ বাঙালি মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমাদের যেটা বলি আমি, हमारे दिल्ली से कभी स्टारडस्ट फिल्म फेयर अंदर नहीं आया। মা বাবা আমরা যেতাম, তো আমরা ঋত্বিক ঘটকের সিনেমা দেখতে যেতাম বা সত্যজিৎ বাবুর সিনেমা দেখতে যেতাম। আমি যখন এসে আগে মাকে বললাম, মা আমি একটু একটা সিরিয়ালে কাজ পেয়েছি, আমরা খবরদার বাবাকে বলিস না। লাকিলি মাই ড্যাড ওয়াজ অ্যান অ্যাভিড রিডার। হেন বই নেই বাংলাতে যিনি উনি পড়েননি। সাইদ মুস্তাফা আলী থেকে নিয়ে আপনি বলুন কার কথা বলবেন, হি হ্যাড রেড এভরিথিং। সো আই সেড, বাবা একটা আশাপূর্ণা দেবীর নভেল আছে প্রথম প্রতিশ্রুতি, ওটা দিল্লিতে ওটার সিরিয়াল হচ্ছে, আমি একটা ছোট্ট কাজ পেয়েছি অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর। তো বলো আশাপূর্ণা দেবী, আচ্ছা উনি তো হি গট দ্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। আমরা হ্যাঁ ওই বইটার জন্যই পেয়েছিলেন, ইটস এ ট্রিলজি। বলে ঠিক আছে দেখ কীরকম লাগে। দেন মাই প্যারেন্টস স্টার্টেড সাপোর্টিং মি বিগ টাইম। যেই বক্তব্যটা আমি রাখতে চাই, আই ডোন্ট নো ওয়াই, দেখুন স্কুলে গান বাজনা ঠিক আছে, হ্যাঁ,
থিয়েটার ঠিক আছে, বাট সিনেমা কনসিডার টাইম পাস, it's supposed to be lower class. I don't understand why. It is also culture, it is also art. আপনি আজকে ধরুন 1950s একটা সিনেমা দেখেন, উত্তম সুচিত্রা, 60s what are you seeing? You're seeing archiving of history. কলকাতা কীরকম ছিল তখন, লোকে কিভাবে থাকতো, গ্রামে থাকতো বা শহরে থাকতো বা ফিটানে করে ঘুরে বেড়াচ্ছে, ট্রাম চলছে, it is a part of our history. And why is cinema considered less than literature? আমি সত্যজিৎ বাবুর এক্সাম্পলটা দিচ্ছি। উনি 70% of his films he made from existing literature. বিভূতিভূষণের এক গল্প নিয়ে, অপু ট্রিলজি নিয়ে, he made the অপু trilogy. Then he took a 4-page story called জলসাঘর, আর ছবি বিশ্বাসকে নিয়ে he made a classic. So there is also all kinds of cinema around the world, and there are various ways of telling stories, যেটাকে আমরা বলি কথাসার. So there is a Western way of storytelling which is also called the Aristotelian storytelling. It got formalized with the Greeks, and Aristotle was perhaps the first person in the West to talk about storytelling, right? But हमारी कथासार जो है, हमारे narratology is very different. अपनी देखूं, you take Dabang and show it in Ohio, and they'll say क्या हो रहा है? You take Wolf of Wall Street, any Hollywood film, you show it in झुमरी तलैया, यार 20 मिनट होगा, गाना नहीं आया. We don't appreciate each other's storytelling. Why is that? What happens in our cinema is multi-genre. Boy meets girl, they're dancing in Egypt. So the Americans say, visa किसने दिया? So Desi is saying कि भैया calm down, वापस आ जाएंगे, तू गाना सुन. Why? Because see, music is a huge part of our lives. What is a game we all play when the family sits around? Antakshari, right? Mahabharata is supposed to be the Mahakavya. Our liturgy is in verse. Veds are in verse, Upanishads are in verse, Mahabharata, Ramayana, all our liturgy is in verse. आपका हस्बैंड चला जाता है, बिरह का गाना. आपका हस्बैंड लौट आता है, मिलन का गाना. We sing when we are born, we sing when we die, Kirtan Gaya, and for everything we have a song. So why will our storytelling not have songs? And you can take 15 minutes of storytelling, scrunch it into a 5-minute song or 3-minute song. Most important, we have, just like Aristotle was there, we have our own Bharat Muni who wrote a tome called Natya Shastra. But I'll just touch on one part of it, which is called the Navras. Right? They say there are 9 emotions of theatre: Shringaras, Raudraras, Veerras, Vibhatsaras, etc., Shantras, etc., Adbhutras. So what the Natya Shastra says is a good story will evoke all 9 emotions in the audience. Which is why Boy Meets Girl, they're dancing in Egypt, Shringar Ras. Girl's father finds out, क्या मेरी बेटी ड्राइवर से प्यार करती है, रौद्र रस. He sends his gundas to beat a hero, he beats them up, Veer Ras, Karuna Ras, Hasya. But the interplay of Ras is the most interesting thing. I give the example of 3 Idiots. Very funny film, but आप कितना रोए? Somebody figured out कि अगर हास्य रस नहीं होगा तो करुणा रस नहीं होगा, करुणा रस नहीं होगा तो हास्य रस नहीं होगा. So our storytelling is entirely different. So what Rajeshwar was talking about is mainstream Indian cinema. We have to understand 95% of Indians prefer our storytelling. Again, you take any Hollywood film. Amra bhabi je Hollywood has 30-40% box office. In India, it doesn't. 5 to 7%. 93% of Indians. So you take any Hollywood film. Mufassal Chauri ye dekhan, kyun dekhte asbe na? They don't understand that storytelling. So I think the next generation, which is my generation, is starting to realize that we should let our children do what they want. And I think 3 Idiots had a lot to do with it. And I think we're encouraging that because we've realized that cinema is storytelling. Also with the advent of YouTube আর মানে এসব সব আসাতেও I think exposure-টা আরো বেড়ে অনেক গেছে. বেশি হয়ে গেছে. Because আমিও যখন same things that you said কি মানে পড়াশোনা ছেড়ে এসব কেন করতে চাচ্ছ, so I think a lot of that mindset has definitely changed. Yes. কিন্তু just show এর শেষে আমি একটা কথা মানে just from an actor's perspective, some things have not changed, and আমি just appeal করতে চাই লোকেদের কি you see it's a very tough job. Being an actor, it's one of the toughest jobs in the world because
you have তুমি to নিজেকে মানে প্রমাণ করছো প্রতিটা মিনিটে। হ্যাঁ, বাট তুমি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো তুমি আরেকটা চরিত্র চামড়ার ভেতর ঢুকবার চেষ্টা করছো। ইটস নট ইজি। অনেক কিছু করতে হয়, ফ্রম দ্য ফিজিক্যাল অ্যাসপেক্ট টু দ্য ইমোশনাল থিং. Sometimes, like Ranveer Singh, he went through so much of trauma after Padmavat because he got intentionally depressed to become Alauddin Khilji. Right, so অনেক কিছুই আমাদের করতে হয়. So my only thing is if people could understand, and that's why I want to come back to the point of actors criticism, how actors or at least how I deal with criticism. আমার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো I always love constructive criticism. মানে সেটা যে কেউ দিতে পারে, নট নেসেসারিলি ফিল্ম ক্রিটিক, মানে যে কোনো সাধারণ মানুষ, মানে অ্যাজ এ নন ফিল্ম মানুষের যদি দিলে এনিথিং উইচ ইজ কনস্ট্রাকটিভ, বাট জাস্ট হিংসের জন্য বা কাউকে নিচে দেখাবার জন্য নামাবার জন্য ওটা অনেকজন এমনি হয়, রাইট? দ্যাট ইজ ভেরি ভেরি স্যাড. সো ওটা বাট আই থিঙ্ক দ্যাট হ্যাপেন্স ইন ইন্ডিয়া টু ক্রিকেটার্স, এটা প্রতিটা কাজের পেছনেই আছে এবং মানুষ করেই থাকে বেশি এটা হয়. সো আই জাস্ট উইশ, ইটস জাস্ট আ লাস্ট নোট আই ওয়ান্ট টু সে, দ্যাট উইশফুল থিংকিং কি যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম মানুষ দিত, দেন ইটস ভেরি গুড, বিকজ আই লাভ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম. আমাকে বলো কোথায় খারাপ হচ্ছে, কোন কারণে, সেটা আমি ঠিক করার চেষ্টা করব, বিকজ আই এম অলসো ক্রিটিসাইজিং মাই সেলফ. বাট জাস্ট হিংসের জন্য আর নিচে দেখা, দ্যাটস রিয়েলি স্যাড. ওটা প্রচুর. কিন্তু দেখো, হিউম্যান বিইং যারা সাধারণ মানুষ, যাদের খুব বেশি নলেজ নেই বা অনেক সময় নলেজ থাকেও, এটা একটা স্বভাবের মধ্যেই পড়ে যে মানুষকে আমি ক্রিটিসাইজ করব, সে যেটাই করছে তাদের ভালো লাগছে না. অ্যাক্টরস একটু বেশি হয়, আই থিংক পাবলিক ফিগারস অ্যাক্টরস একটু বেশি হয়. আর যখন তুমি আরো গ্রো করবে তখন আরো বেশি হবে. সেজন্য আমার মনে হয় যে ধরনের তুমি মানসিকতা নিয়ে এগোচ্ছ, যে তুমি একদম ফোকাস করছো নিজের কাজে এবং লার্নিং ফ্রম এভরি বিট, তো সেটা তোমার জন্য খুব হেল্পফুল হবে. মানে মাই নেক্সট ওয়ার্ক শুড বি বেটার দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান. এটা আমি সবসময় দেখি. If I have backtracked, আর যদি আমার কাজটা has downgraded, then something's wrong. আর তুমি যদি ভালো কাজ করে যেতে পারো, তাহলে তো বড় বড় মানুষের হাত তোমার সঙ্গে, তোমার মাথার উপরে সবসময় থাকবে. আর স্যার আছেন সাথে, তোমার কোনো ভয়ের কোনো নেই. সকলের আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ, সকলের আশীর্বাদ, that's all I need. যেটা হবে খুব ভালো হবে. আজকের শোটা আমি খুব আনন্দ নিয়ে শেষ করছি, যে দেখো অ্যাসপিরেশন থাকে মানুষের, আমি এটা হব, কিন্তু সত্যি যদি সেই কাজটাকে ধরে রাখা যায় এবং তার মধ্যে নতুনত্ব আনা যায় এবং সেটাতে সিরিয়াসলি ভীষণভাবে আমি এফার্ট দিতে থাকি, তাহলে সেটা নিশ্চয়ই খুব ভালোই হবে, এটা একদিন খুব ভালো হবে. তাই আজকে বেস্ট উইশেস জানিয়ে আমি দুজনকে পেয়েছি আজকে, আমি খুব গ্রেটফুল. আর আবার দেখা হবে এই চ্যানেলে. আজকে শেষ করছি লাইফ অ্যান্ড লিভিং এর ট্যালেন্ট আনপ্লাগড. থ্যাংক ইউ সো মাচ.